হয়তো কোনো ছাত্র বা ছাত্রী সকাল 10টা নাগাদ ঘুম ভাঙছে, দিনের অনেকটা সময় মানে ধরুন কয়েক ঘন্টা অনলাইন গেমিং বা সোশ্যাল মিডিয়াতেই কেটে যাচ্ছে, আর খুব ছোটখাটো খরচের জন্য পুরোপুরি বাবা মায়ের ওপর নির্ভর করতে হচ্ছে। আচ্ছা, একটা ছবি ভাবা যাক। ভোর 4টে একটা ছেলে সবে ঘুম থেকে উঠে খবরের কাগজ বিলি করতে বেরোচ্ছে। তারপর ওই ছেঁড়া চটি পরেই স্কুলে যাচ্ছে, আর নিজের পড়ার খরচ সেটাও কিন্তু সে নিজেই জোগাড় করছে। অবাক করা ব্যাপার হলো, প্রথম যে ছেলেটার কথা বললাম তিনি ছিলেন ডক্টর APJ আব্দুল কালাম, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, আমাদের সবার পরিচিত মিসাইল ম্যান। আর দ্বিতীয় ছবিটা, সেটা হয়তো আজকের প্রজন্মের একটা সাধারণ প্রতিচ্ছবি। আর আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো ঠিক এই দুটো ছবির তুলনার ওপর ভিত্তি করেই তৈরি। একদম। আর এখানেই তো আসল প্রশ্নটা উঠে আসছে, ঠিক কি বদলে গেল? মানে 1940-এর দশকে যখন সুযোগ বলতে প্রায় কিছুই ছিল না, ইন্টারনেট, ইউটিউব, ফ্রি কোর্স এসব তো ভাবাই যেত না, তখন কালাম যা করতে পেরেছিলেন, আজ এত কিছু হাতের মুঠোয় নিয়েও আমরা কেন পিছিয়ে পড়ছি? এই প্রশ্নটাই তো ভাবায়। দেখুন, এখানে শুরুতেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। আমাদের এই আলোচনার উদ্দেশ্য কিন্তু কোনো প্রজন্মকে ছোট করা নয় বা তুলনা করে লজ্জা দেওয়াও নয়। এটা আসলে পরিস্থিতি আর মানসিকতার লড়াইটাকে বোঝার একটা চেষ্টা। ঠিক, মানে আমাদের চারপাশের পরিবেশ, এই যে প্রযুক্তি, একটা সুযোগ, এগুলো কিভাবে আমাদের চিন্তাভাবনাকে বদলে দিচ্ছে সেটাই আমরা খতিয়ে দেখব। আমাদের সোর্সগুলো একটা খুব জোরালো প্রশ্ন তুলেছে। আমরা কি সুযোগের অভাবে ভুগছি, নাকি মানসিক দৃঢ়তার অভাবে? মানে আমরা কি সত্যিই দুর্বল হয়ে পড়ছি, নাকি শুধু অজুহাতের আড়ালে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছি? একদম ঠিক। আর এই উত্তরটা খোঁজার জন্যই আমাদের হাতে থাকা সোর্সগুলো মূলত 3টে বিষয়কে বারবার সামনে এনেছে। প্রথমটা হলো এই যে উপার্জনের মানসিকতা বনাম খরচের মানসিকতা। ছাত্রজীবনে কালামের মধ্যে আয় করার একটা তাগিদ ছিল, আর আজকের শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীরা যেন শুধু খরচ করতেই শেখে। দ্বিতীয় বিষয় হল কঠোর পরিশ্রম, মানে এই ধারণাটাই যেন বদলে গেছে। কালামের জীবনে 72 ঘন্টা না খেয়ে একটা প্রজেক্ট শেষ করার গল্প আছে, আর আজকের সময় আমরা কি শুনি, 72 ঘন্টায় একটা ওয়েব সিরিজের 3টে সিজন শেষ করার কথা। এই দুটো মানসিকতার মধ্যে একটা গভীর পার্থক্য আছে, তাই না? অবশ্যই। আর তৃতীয়, আর সম্ভবত সবচেয়ে স্পর্শকাতর যে বিষয়টা, সেটা হলো চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা। কালামের জীবনে তো কম বাধা আসেনি, বৈষম্য, প্রত্যাখ্যান, চাপ সবে ছিল, কিন্তু তিনি এগিয়ে গেছেন। অথচ আজকের দিনে সামান্য চাপেই, মানে মানসিক স্বাস্থ্য ভালো নেই বলে পিছিয়ে আসার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এখানে আমি একটু যোগ করতে চাই। আমাদের সোর্সগুলোর মতোই আমরাও স্পষ্ট করে বলতে চাই, মানসিক স্বাস্থ্যকে ছোট করে দেখার কোনো উদ্দেশ্য আমাদের নেই। প্রশ্নটা হলো প্রবণতা নিয়ে। আমরা কি চাপ আর অসুস্থতা এই দুটোকে এক করে ফেলছি? আর এই আলোচনাটা তো শুধু সমস্যা খোঁজার জন্য নয়। না, একদমই না। আমরা সমাধানের পথও খুঁজব। সোর্সগুলো আমাদের কিছু স্পষ্ট দিকনির্দেশনাও দিয়েছে, যেমন পড়াশোনার পাশাপাশি কিভাবে নিজের ভ্যালু বা মূল্য তৈরি করা যায়, চাপকে ভয় না পেয়ে সেটাকে সামলানো শিখতে হয় কিভাবে, বা ধরুন ব্যর্থতাকে কিভাবে সাফল্যের দিকে ঘুরিয়ে দেওয়া যায়, যাকে বলে রিডিরেক্টিং ফেলিয়ার। আর সবচেয়ে বড় কথাটা হলো শৃঙ্খলা। এটা ছাড়া যে কোনো বড় স্বপ্ন পূরণ অসম্ভব, এই ধারণাটা কিভাবে নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করা যায়। ঠিক। তাহলে আর দেরি কেন, চলুন এই গভীর আলোচনায় প্রবেশ করা যাক। আর আলোচনার শেষে হয়তো আমরা নিজেদের কাছেই একটা প্রশ্ন করার মতো জায়গায় পৌঁছতে পারব, আমরা কি কেবল একজন গড়পড়তা ছাত্র হয়েই থেকে যেতে চাই, নাকি নিজেদের মধ্যে থেকেই পরবর্তী কালাম হওয়ার সম্ভাবনাকে খুঁজে বের করতে চাই। প্রথম যে বিষয়টায় আসা যাক সেটা হলো আয় আর ব্যয়ের মানসিকতা। ডক্টর কালামের জীবনী থেকে আমরা তো জানি, উনি খুব অল্প বয়স থেকে পরিবারের দায়িত্ব নিয়েছিলেন, খবরের কাগজ বিক্রি করে নিজের পড়াশোনার খরচ চালাতেন। এর ফলটা কিন্তু শুধু আর্থিক ছিল না, তাই না? এর একটা গভীর মনস্তাত্ত্বিক প্রভাবও ছিল। একদম। উনি অর্থের মূল্য বুঝতে শিখেছিলেন, দায়িত্ব নিতে শিখেছিলেন। সম্মান যে শুধু ডিগ্রি থেকে আসে না, দায়িত্ববোধ থেকেও আসে, এই শিক্ষাটা উনি জীবন থেকে পেয়েছিলেন, পুঁথিগত বিদ্যার বাইরে থেকে। এখানেই তো আজকের দিনের সবচেয়ে বড় পার্থক্যটা।
আজকের শিক্ষা ব্যবস্থায় একজন ছাত্র বা ছাত্রী প্রায় ২৫ বছর বয়স পর্যন্ত শুধু খরচই করতে শেখে। স্কুল, কলেজ, টিউশন, তারপর আরও হাজারটা কোর্স। পুরো প্রক্রিয়াটাই যেন একটা কনজিউমার বা গ্রাহক তৈরির কারখানা। ঠিক, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। ফলে যখন তারা ডিগ্রি নিয়ে চাকরির বাজারে পা রাখছে, তাদের মানসিকতাটাও থাকছে একজন গ্রাহকের মতোই, একজন সৃষ্টিকর্তা বা প্রডিউসারের মতো নয়। যখন একজন ছাত্র আয় করে, সে আসলে শুধু টাকা রোজগার করে না। সে আসলে বাজারের একটা সমস্যা সমাধান করে। খবরের কাগজ বিক্রি করা মানে কি? খবর মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটা সিস্টেমের অংশ হওয়া। এই যে সমস্যা সমাধানের অভ্যাস, এটাই তাকে গ্রাহক থেকে উদ্ভাবকে পরিণত করে। সে বুঝতে শেখে তার দক্ষতার একটা মূল্য আছে, আর এই বোধটাই তো আত্মবিশ্বাসের জন্ম দেয়। কিন্তু একটা প্রশ্ন আসছে মাথায়। আজকের দিনে পড়াশোনার চাপ এত বেশি, সিলেবাস এত বড়, তার মধ্যে একজন ছাত্রের পক্ষে আয় করার কথা ভাবাটা কি আদৌ বাস্তবসম্মত? বাবা মায়েরা তো বলবেন, আগে পড়াশোনাটা ঠিক করে করো, টাকা রোজগারের জন্য তো সারা জীবন পড়ে আছে। প্রশ্নটা খুব যুক্তিসঙ্গত। দেখুন, এখানে আয় করা মানেই কিন্তু মাসে লাখ টাকা রোজগারের কথা বলা হচ্ছে না। বিষয়টা মানসিকতার। একজন ছাত্র যদি সপ্তাহে কয়েক ঘন্টা টিউশন পড়ায় বা কোনো একটা অনলাইন স্কিল শিখে ছোটখাটো ফ্রিল্যান্স কাজ করে, তাতে সে শুধু কয়েকশো টাকা আয় করে না। সে আসলে অনেক কিছু শেখে। ঠিক, সে বাজারে চাহিদাটা বোঝে, মানুষের সাথে কথা বলতে শেখে, ডেডলাইন মেনে কাজ করতে শেখে। এই প্রত্যেকটা জিনিস তার চরিত্র গঠন করে। সোর্সে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে। আজ চাকরি নেই বলে আমরা সিস্টেমকে দোষ দিই, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি কখনো সিস্টেম ছাড়াও বাঁচতে শিখেছি? কালাম কিন্তু সিস্টেমের উপর ভরসা করে বসে থাকেননি। উনি নিজের জন্য একটা ছোট সিস্টেম তৈরি করেছিলেন। তার মানে আপনি বলতে চাইছেন, আজকের ছাত্রছাত্রীদের বড় অংশ ভাবছে কোন ডিগ্রিটা পেলে সহজে চাকরি পাওয়া যাবে, যেখানে কালামের ভাবনা ছিল আজ আমি কি শিখলাম যেটা কাল আমাকে বড় করবে। এই ভাবনার পার্থক্যটাই আসল। একদম, একজন নিজের দক্ষতা বাড়ানোর কথা ভাবছে, আর একজন শুধু একটা সার্টিফিকেটের পেছনে ছুটছে। ডিগ্রির প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু ডিগ্রিকে একমাত্র পরিচয় বানিয়ে ফেলে বিপদ। যখন একজন ছাত্র নিজের ছোটখাটো প্রয়োজন মেটানোর জন্য কাজ করতে শেখে, তখন সে সিস্টেমের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসে। তার আত্মসম্মান বাড়ে। সে বুঝতে পারে তার পরিচয় শুধু পরীক্ষার রেজাল্ট নয়, তার ক্ষমতা এবং দায়িত্ববোধও তার পরিচয়ের অংশ। আর এই মানসিকতাই তাকে চাকরির লাইনে দাঁড়ানো থেকে চাকরির সুযোগ তৈরি করার দিকে নিয়ে যেতে পারে। ঠিক তাই। এই যে নিজের সিস্টেম তৈরি করা, নিজের ওপর বিশ্বাস রাখা, এর জন্য তো প্রচণ্ড পরিশ্রম আর মনোযোগ দরকার। কিন্তু এখানেই তো আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা লুকিয়ে আছে, তাই না? যা আমাদের দ্বিতীয় পয়েন্টের দিকে নিয়ে যায়, কঠোর পরিশ্রমের ধারণাটা কিভাবে বদলে গেল। একদম। কালামের জীবনের একটা বিখ্যাত ঘটনা আছে। উনি যখন মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়তেন, তখন তাকে একটি ফাইটার জেটের ডিজাইন তৈরি করতে দেওয়া হয়। তার প্রফেসর ডিজাইনটা দেখে একেবারেই সন্তুষ্ট হননি, আর বলেন ৩ দিনের মধ্যে নতুন ডিজাইন জমা না দিলে তার স্কলারশিপ বাতিল হয়ে যাবে। আর তারপর কালাম প্রায় ৭২ ঘন্টা নাওয়া খাওয়া ভুলে, প্রায় না ঘুমিয়ে কাজটা শেষ করেছিলেন। যখন তিনি ডিজাইনটা জমা দেন, তার প্রফেসর মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এই ঘটনাটা শুধু তার নিষ্ঠা বা প্রতিভার প্রমাণ দেয় না, এটা তার মানসিক শক্তিরও পরিচয় দেয়। উনি চাপের মুখে ভেঙে পড়েননি, বরং চাপটাকে নিজের সেরাটা বের করে আনার জ্বালানি হিসেবে ব্যবহার করেছিলেন। এখন এই ছবিটার পাশে আজকের পরিস্থিতিটা ভাবুন। আমাদের সোর্সগুলোতে একটা লাইনে আজকের পরিস্থিতিকে বর্ণনা করা হয়েছে। আমরা ৭২ ঘন্টায় ৩টে সিজন নেটফ্লিক্স শেষ করি। কথাটা শুনতে হয়তো কানে লাগতে পারে, কিন্তু এটা একটা গভীর সত্যকে তুলে ধরে। আমাদের মনোযোগের পরিসর বা অ্যাটেনশন স্প্যান মারাত্মকভাবে কমে গেছে। এর একটা বৈজ্ঞানিক কারণও আছে। সেটা কি? এটা কি শুধু ইচ্ছাশক্তির অভাব, নাকি এর পেছনে আরও কিছু আছে? এর পেছনে আমাদের মস্তিষ্কের রসায়ন কাজ করছে। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্ম, এগুলো আমাদের তাৎক্ষণিক আনন্দ বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন দিতে এতটাই অভ্যস্ত করে তুলেছে যে দীর্ঘ সময় ধরে কোনো কঠিন কাজে মনোযোগ দেওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন হ্যাঁ, এটা আমাদের মস্তিষ্কের ডোপামিন সিস্টেমকে হাইজ্যাক করে। প্রতিটা নোটিফিকেশন, প্রতিটা লাইক, প্রতিটা ছোট ভিডিও একটা ছোট ডোপামিন হিট দেয়। একটা কঠিন প্রজেক্টে ঘন্টার পর ঘন্টা কাজ করাটা এর মোকাবেলা কিছুই দিতে পারে না। তাই মস্তিষ্ক সহজ পথটা, মানে তাৎক্ষণিক আনন্দের পথটা বেছে নেয়।
আমার নিজেরই মনে আছে পরীক্ষার আগে কঠিন একটা বিষয় পড়ার বদলে ইউটিউবে মজার ভিডিও দেখে ঘণ্টাখানিক কাটিয়ে দিতাম। ওই তাৎক্ষণিক আনন্দটা এড়ানো সত্যিই খুব কঠিন। তার মানে এই যে সুযোগ সুবিধা, ইন্টারনেট, বিনোদনের প্রাচুর্য, এগুলোই কি আমাদের জন্য একটা ফাঁদ হয়ে দাঁড়াচ্ছে? আমি এটাকে ফাঁদ না বলে একটা নতুন চ্যালেঞ্জ বলতে চাই। কালামের সময় চ্যালেঞ্জ ছিল সুযোগের অভাব। আজকের দিনে চ্যালেঞ্জ হলো সুযোগের প্রাচুর্য। কোন সুযোগটা গ্রহণ করতে হবে আর কোনটা বর্জন করতে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাই এখন সবচেয়ে বড় দক্ষতা। প্রযুক্তি আমাদের হাতে অসীম ক্ষমতা দিয়েছে, কিন্তু সেই ক্ষমতা ব্যবহার করার জন্য যে শৃঙ্খলা আর মানসিক নিয়ন্ত্রণ দরকার সেটারই অভাব দেখা দিচ্ছে। না, এটা অভ্যাস করতে হয়। একদম। কিন্তু এই প্রাচুর্য কি আমাদের দুর্বল করছে না, নাকি আমরা শুধু এর সাথে মানিয়ে নিতে শিখিনি? একটা কঠিন প্রজেক্ট করার চেয়ে একটা ওয়েব সিরিজ দেখা অনেক সহজ এবং আকর্ষণীয়। তাহলে একজন ছাত্র কেন কঠিন পথটা বেছে নেবে? কারণ জীবনটা ওয়েব সিরিজের মতো নয়, কঠিন পথটাই চরিত্র তৈরি করে। কালাম যখন ৭২ ঘন্টা জেগে কাজ করেছিলেন, তখন শুধু একটা ডিজাইন তৈরি হয়নি, একজন ভবিষ্যতের বিজ্ঞানীর চরিত্র তৈরি হয়েছিল। আজকের দিনের সমস্যাটা হলো আমরা প্রক্রিয়াটাকে এড়িয়ে শুধু ফলাফলের দিকে ছুটি। কিন্তু বড় সাফল্য সবসময় একটা কঠিন এবং অনেক ক্ষেত্রে বিরক্তিকর প্রক্রিয়ার মধ্যে দিয়েই আসে। এই সত্যটা মেনে নেওয়ার মানসিকতাই হয়তো কমে যাচ্ছে। আর এই মানসিক নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলাটাই আমাদের মানসিক শক্তি তৈরি করে। আর এই মানসিক শক্তির অভাব থেকেই কি আমাদের তৃতীয় এবং সবচেয়ে বিতর্কিত পয়েন্টটা উঠে আসছে, অর্থাৎ চ্যালেঞ্জ মোকাবেলা করার বদলে মানসিক স্বাস্থ্যের দোহাই দিয়ে পিছিয়ে পড়া? ঠিক, এখানে দুটো বিষয়কে খুব সতর্কভাবে বুঝতে হবে। কালামের জীবনেও প্রত্যাখ্যান এসেছে। উনি যখন ভারতীয় এয়ারফোর্সের পাইলট পদের জন্য পরীক্ষা দেন, তখন ৯টি আসনের মধ্যে তার স্থান হয়েছিল ১০ম। মাত্র এক ধাপের জন্য সুযোগ পাননি। এটা ওনার জীবনের একটা বিরাট বড় ধাক্কা ছিল। উনি এতটাই হতাশ হয়েছিলেন যে ঋষিকেশে গিয়ে আধ্যাত্মিক পথ খোঁজার কথাও ভেবেছিলেন। কিন্তু তিনি থেমে যাননি। না, তিনি থামেননি। তিনি হতাশাকে গ্রহণ করেছিলেন, কিন্তু সেই হতাশাকে নিজের পরিচয় হতে দেননি। উনি বিকল্প পথ খুঁজেছিলেন এবং পরে ভারতের মিসাইল প্রোগ্রামের একজন কাণ্ডারি হয়ে উঠেছিলেন। উনি ওনার ব্যর্থতাকে অন্যদিকে চালিত করেছিলেন বা রিডাইরেক্ট করেছিলেন। এটাই হলো আসল মানসিক শক্তি বা রেজিলিয়েন্স, ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা। অথচ সোর্সগুলোতে যে তুলনাটা টানা হয়েছে সেটা হলো আমরা একটু চাপ পড়লেই বলি মেন্টাল হেলথ খারাপ লাগছে। এই বিষয়টাকে নিয়ে একটু গভীরে কথা বলা দরকার, কারণ মানসিক স্বাস্থ্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু প্রশ্নটা হলো, আমরা কি চাপ এবং মানসিক অসুস্থতা এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলছি? কখন সাহায্য চাওয়াটা জরুরি আর কখন নিজেকে আরও একটু ঠেলে দেওয়া উচিত? এটাই আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানসিক অসুস্থতা যেমন ডিপ্রেশন বা অ্যাংজাইটি ডিসঅর্ডার একটা বাস্তব এবং গুরুতর সমস্যা। এর জন্য বিশেষজ্ঞর সাহায্য নেওয়াটা অপরিহার্য। একে ছোট করে দেখার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু জীবনে কোনো বড় কাজ করতে গেলে যে স্বাভাবিক চাপ বা স্ট্রেস তৈরি হয়, সেটা কিন্তু মানসিক অসুস্থতা নয়। পরীক্ষা, চাকরি, সম্পর্ক সব কিছুতেই চাপ থাকে। এই চাপকে মোকাবিলা করার ক্ষমতাটাই চরিত্র গঠন করে। তার মানে কমফর্ট জোন বা আরামের গণ্ডি থেকে বেরোনোর যে ভয় বা অস্বস্তি, সেটাকেই কি আমরা অনেক সময় মানসিক স্বাস্থ্যের সমস্যা বলে চালিয়ে দিচ্ছি? কিছু ক্ষেত্রে সেই প্রবণতা দেখা যাচ্ছে। বৃদ্ধি বা গ্রোথ সবসময় আরামের গণ্ডির বাইরে হয়। একটা নতুন ভাষা শিখতে গেলে, একটা কঠিন অঙ্ক কষতে গেলে বা স্টেজে উঠে কথা বলতে গেলে অস্বস্তি হবেই, চাপ তৈরি হবেই। এই অস্বস্তিটাকেই যদি আমরা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে চিহ্নিত করে এড়িয়ে যাই, তাহলে আমাদের চাপ সহ্য করার ক্ষমতাটাই তৈরি হবে না। কালাম বৈষম্য এবং প্রত্যাখ্যানের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও এগিয়ে গিয়েছিলেন, কারণ তিনি জানতেন বড় লক্ষ্যের পথে এই বাধাগুলো আসবেই। তাহলে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া মানে চাপ থেকে পালানো নয়, বরং চাপ সামলানোর ক্ষমতা অর্জন করা। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখতে পারি? সমাধানটা কোথায়? দেখুন, আলোচনার মূল শিক্ষাটা কিন্তু ডক্টর কালামকে হুবহু নকল করা নয়। কারণ যুগ বদলেছে, পরিস্থিতি বদলেছে। আজ খবরের কাগজ বিলি করার দরকার হয়তো নেই। মূল শিক্ষাটা হলো তার জীবন থেকে কিছু শাশ্বত নীতি গ্রহণ করা, যেমন শৃঙ্খলা,
দায়িত্ববোধ এবং ব্যর্থতাকে ভয় না পেয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা। অর্থাৎ আজকের দিনে সুযোগ অনেক বেশি, কিন্তু সেই সুযোগকে কাজে লাগানোর জন্য যে মানসিক দৃঢ়তা এবং সঠিক পথনির্দেশ প্রয়োজন, সেটাই হয়তো আমাদের নিজেদের মধ্যে তৈরি করতে হবে। একদম। তার মানে পড়াশোনাকে শুধু নম্বর বা ডিগ্রির মাপকাঠিতে দেখলে চলবে না। একে দেখতে হবে চরিত্র, দক্ষতা এবং দায়িত্ববোধ গঠনের একটি প্রক্রিয়া হিসেবে। আমাদের সোর্সের একটা লাইন আমার খুব মনে ধরেছে, পড়াশোনা মানে শুধু নম্বর না, পড়াশোনা মানে চরিত্র, স্কিল আর দায়িত্ব। এই ভাবনাটা যদি আজকের ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো ছবিটা বদলাতে শুরু করবে। অবশ্যই। আর সমাধানটা বাইরে থেকে আসবে না, ভেতর থেকে আসতে হবে। সিস্টেমকে দোষারোপ করার বদলে নিজের জীবনে ছোট ছোট পরিবর্তন আনাটাই আসল। নিজের পড়ার খরচের একটা ছোট্ট অংশ নিজে চালানোর চেষ্টা করা, দিনের একটা নির্দিষ্ট সময় ফোন বন্ধ রেখে কোনো একটা বিষয়ে মনোযোগ দেওয়া, বা এমন একটা নতুন দক্ষতা শেখা যা শুধু পুঁথিগত বিদ্যার ওপর নির্ভরশীল নয়। এই ছোট ছোট পদক্ষেপগুলোই একটু একটি করে আত্মবিশ্বাস আর মানসিক শক্তি বাড়িয়ে তুলবে। আর আজকের যুগের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা সুযোগের নয়, মানসিকতার। আজ আমাদের সব আছে, কিন্তু হয়তো সেই জেদটা নেই, সেই আগুনটা নেই। আর সেই কারণেই এই আলোচনাটা জরুরি ছিল, কাউকে বিচার করার জন্য নয়, বরং নিজেদের আয়নার সামনে দাঁড় করানোর জন্য, নিজেদের কিছু কঠিন প্রশ্ন করার জন্য। তাহলে এই আলোচনাটা শেষ করব আমাদের সোর্স থেকে নেওয়া একটা চূড়ান্ত প্রশ্ন দিয়ে, যা প্রত্যেক শ্রোতাকে ভাবার জন্য ছেড়ে যেতে চাই। নিজের জীবনে এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় অজুহাত কোনটি? নিজের কাছে এই প্রশ্নের সৎ উত্তরটা হয়তো অনেক কিছু বদলে দেওয়ার প্রথম ধাপ হতে পারে। অথবা এই আলোচনা শোনার পর কেউ কি আজ থেকে নিজের মধ্যে কোনো একটি ছোট পরিবর্তন আনার কথা ভাববে? যদি একজনও ভাবে নিজের সময় ব্যবহারের ধরনে বা দায়িত্ব নেওয়ার মানসিকতায় সামান্য বদল আনার সিদ্ধান্ত নেয়, তাহলেই আমাদের এই আলোচনা সফল।